এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে টানাপোড়েনটা কি চরম সীমায় পৌঁছেছে। দলের আর কাউকেই বিশ্বাস করতে পারছেন না দিদি, আর তাই সকলকেই কোণঠাসা করে ডানা ছেটে সমস্ত ক্ষমতা নিজের কাছে আবার ব্যাক করে নিয়ে চলে আসতে চাইছেন। 2026-এর আগে দলের মধ্যেই বড় ফাটল হতে পারে, আর তাই সম্ভাব্য যে ফাটলের জায়গাগুলো সেখানে কোনো রকম তিনি ঝুঁকি নিতে চাইছেন না। নাকি কোনো রাজনৈতিক বাধ্যবাধকতার জায়গা থেকে তিনি ওয়াশের জন্য একটা বার্তা দিতে চাইছেন যে দেখো আমার দলের গন্ডগোল রয়েছে, এটা একটা সোচা সমঝা প্ল্যান। নাকি শুভেন্দু অধিকারী যে রাজনীতিটা করছেন তাতে 2026-এর অঙ্কটা যথেষ্ট জটিল হয়ে গেছে, আর তাই চাইলেও নিজের পথে চলতে পারছেন না দিদি, আর তাই এই গেরুয়া শিবিরের পলিটিক্সকে আটকাতেই এবার পাল্টা পলিটিক্স এখন থেকেই শুরু করে দিতে হলো। সাম্প্রতিকতম সিদ্ধান্ত দিদি নিয়েছেন তৃণমূল কংগ্রেসে, আর সেই নিয়ে কিন্তু একের পর এক জল্পনা শুরু হয়ে গেছে। কেন জল্পনা শুরু হয়ে গেছে? জল্পনা কিছুদিন আগে থেকেই বাড়ছিল, যেটাকে আমরা তখন খুব একটা পাত্তা দিইনি এবং আপনারাও অনেকেই বলছিলেন সেটা আইওয়াশ। সেটা হচ্ছে তার ভাইপোর সঙ্গে তার শো কল্ড ঝামেলার গল্প, যেটা মিডিয়াতে বারবার আসছিল। দেখুন, এই দলে যারা সিনিয়র লিডার ছিলেন, যারা ওই সিপিএম আমল থেকে লড়াই করছিলেন, ম্যাক্সিমামই যে ঝামেলার জায়গাটা তৈরি হয়েছে বা মনক্ষুণ্ণ হয়েছেন, অনেকেই দল থেকে বেরিয়ে গেছেন। তাদের প্রত্যেকেরই একটা কথাই হচ্ছে যে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে দলে নিয়ে এসেছেন এবং তার শক্তি বৃদ্ধি করেছেন, সেই জায়গাটা নাকি অনেকেই মেনে নিতে পারেননি। এবং শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো হওয়া ছাড়া তার নাকি অন্য কোনো রাজনৈতিক যোগ্যতাই ছিল না, তাও তাকে জোর করে তাদের বশ করে দেওয়া হয়েছে। অথচ রিসেন্টলি যেটা দেখা যাচ্ছে, যেটা শোনা যাচ্ছে, যে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই বিভিন্নভাবে দলে নাকি কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছে। এমনকি খবরের হেডলাইনও হচ্ছে যে বস হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় নন। এই বার্তা নাকি পার্টি মিটিংয়ে প্রকাশ্যে দেওয়া হচ্ছে, এবং এই নিয়ে নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার গুসা করেছেন এবং তিনি নাকি দিল্লি চলে গেছেন, এমন খবরও কিন্তু মিডিয়াতে চলে এসেছে। এমনকি তারপরে এর রেশ কিন্তু থেমে যায়নি। এর রেশ অনুযায়ী দেখা গেছে যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চাইছিলেন একদম মন্ত্রিত্বে নিয়ে আসতে, দলের সামনের সারিতে নিয়ে আসতে, তাদেরও ডানাছাটা হয়েছে, তাদেরকে শো কজ করা হচ্ছে, তাদেরকে দল থেকে তাড়ানো হচ্ছে। সে বিধায়ক হোক, অভিষেক ঘনিষ্ঠ নেতা হোক, কাউকেই নাকি রেয়াত করা হচ্ছে না। আর এই খবর যখন সামনে আসছিল তখন আরেকটা পাল্টা খবরও সামনে আসছিল, সেটা হচ্ছে দলের সিনিয়র গোষ্ঠী, যারা এতদিন কিছুটা হলেও যেন কোণঠাসা হয়েছিলেন, মনক্ষুণ্ণ হয়েছিলেন, তারা উল্লাসে ফেটে পড়ছিলেন যে এটাই তো তারা চাইছিলেন। তারা দলটা করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক আছে, তিনি তার মতো রাজনীতি করুন, কিন্তু এখানে বসিংটা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই রাজনীতিটাই তারা চান। আর এই যারা পুরনোপন্থী, তাদের উল্লাসের কারণ যখন বাড়ছে, তখন যে মানুষটার গুরুত্ব দলের মধ্যে সব থেকে বেড়ে গেছে বলে চর্চা শুরু হয়েছিল, তার নাম হচ্ছে ফিরহাদ হাকিম। কারণ আপনাদের মনে থাকবে গত কলকাতা পুরসভা নির্বাচনেও যখন ওই আইপ্যাক দিয়ে দলের বহু কাউন্সিলরের, সিটিং কাউন্সিলরের টিকিট কাটানোর ব্যবস্থা করা হয়েছিল, তখন বিদ্রোহ করে বসেন এই ফিরহাদ হাকিমের নেতৃত্বেই দলের একটা সিনিয়র অংশ, এবং শেষ পর্যন্ত তার মধ্যস্থতাতেই দেখা যায় যে এই সিনিয়রদের সকলেরই টিকিটের ব্যবস্থা করেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জমা দেওয়া তালিকার ম্যাক্সিমামই কিন্তু সেখানে বাদ যান। অথচ রিসেন্ট ডেভেলপমেন্টে দেখা যাচ্ছে সেই সেই ফিরহাদ হাকিমকেও কিন্তু তিনি ডানা ছাটার প্রক্রিয়া শুরু করেছেন। এই খবরটা কালকে দিকেই গুঞ্জন চলছিল যে হিডকোর চেয়ারম্যান থেকে নাকি ফিরহাদ হাকিমকে সরিয়ে দেওয়া হতে পারে। কেউ বলছেন সরিয়ে দেওয়া হয়েছে, সেই দায়িত্ব নিজের হাতে মমতা বন্দ্যোপাধ্যায় রাখতে পারেন। আজকে একদম মিডিয়াতে প্রকাশ্যেই ফিরহাদ হাকিম বলে দিলেন গুঞ্জনের কিছু নেই, মুখ্যমন্ত্রী আমাকে হিডকোর চেয়ারম্যান থেকে সরিয়ে দিয়েছেন। এখন দল একটা খুব ক্রিটিক্যাল জাংশনের মধ্যে দিয়ে যাচ্ছে। ওভারঅল ওয়েস্ট বেঙ্গলের পলিটিক্স একটা খুব ক্রিটিক্যাল জাংশনের মধ্যে দিয়ে যাচ্ছে, যেখানে একটা ছবি স্পষ্ট হয়ে গেছে যে এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের টিকে থাকা বা ভোটে জেতার একটা অন্যতম গুরুত্বপূর্ণ সমীকরণ হলো এই রাজ্যে সংখ্যালঘু ভোট একদম কার্যত 100% তৃণমূলের বাক্সে যেতে হবে। যদি সেখান থেকে 4-5%-এরও স্লিপ দেখা যায়, সেটা অন্য যে কোনো পার্টিতে যাক, বিজেপিতেও যদি না যায়, তাহলেই কিন্তু বহু আসনে তৃণমূল কংগ্রেসকে মুখ থুবড়ে পড়তে হবে। এই অবস্থায় তৃণমূল কংগ্রেসের অন্যতম গুরুত্বপূর্ণ সংখ্যালঘু মুখ হচ্ছেন ফিরহাদ হাকিম, এবং মন্ত্রিসভা বলুন, কলকাতা পুরসভা বলুন, দলের অভ্যন্তরে সাংগঠনিক ব্যাপার বলুন, বিভিন্ন জায়গায় তার গুরুত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্যত পরেই দেখা গেছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি সামলাচ্ছিলেন। সেই ফিরহাদ হাকিমকে তিনি হিডকো চেয়ারম্যান থেকে হঠাৎ করে সরিয়ে নিলেন, এবং এখানেই অনেকেই কপালটা ঠুকছেন যে হলোটা কি। কেননা তিনি পুরো নগর উন্নয়ন মন্ত্রী,
এই মন্ত্রক তাকে দেওয়া হয়েছে, তার সঙ্গে হিডকোর একটা সম্পর্ক রয়েছে এবং তার পাশাপাশি কলকাতা পুরসভা তিনি এই কলকাতা পুরসভার তিনি মেয়র রয়েছেন। ফলে এই তিন সমীকরণ থেকে হিডকো চেয়ারম্যান থেকে হঠাৎ করে তাকে বার করে দেওয়া হলো কেন? এইখানেই প্রশ্নটা উঠছে। আর এই প্রশ্নটা উঠতে গিয়ে যে উত্তরটা উঠে আসছে সেটা অন্য কিছু নয়, সেটা হচ্ছে শুভেন্দু অধিকারীর রাজনীতি। দেখুন, পশ্চিমবঙ্গের রাজনৈতিক অবস্থা এখন যেখানে দাঁড়িয়েছে 2024-এর ইলেকশনের পরে এবং বিশেষ করে বাংলাদেশ ইস্যুতে, সেখানে একটা ছবি স্পষ্ট হয়ে গেছে বিজেপি কোন ফর্মুলায় ঝাঁপাবে। শুভেন্দু অধিকারী স্পষ্ট করেই বলে দিচ্ছেন যে ওই সবকা সাথ সবকা বিকাশ ওই ফর্মুলা নয়, এই বাংলায় অন্তত বিজেপি চলবে, যারা বিজেপির সঙ্গে আছে তাদের সঙ্গে বিজেপি থাকবে এবং কড়া হিন্দুত্বের বার্তা তিনি দিচ্ছেন। একটাই তার প্রচারের অভিমুখ এবং যেটা মানুষের চোখ কিন্তু খুলে দিচ্ছে, রেসপন্স যথেষ্ট ভালো আসছে, সেটা হচ্ছে বাংলাদেশের সনাতনীদের হিন্দুদের কি অবস্থা হচ্ছে দেখুন। ওই যে যোগী আদিত্যনাথ বা নরেন্দ্র মোদী বলে দিয়েছেন না যে বাটেঙ্গে তো কাটেঙ্গে, এক হ্যায় তো সেফ হ্যায়, এই জায়গাটা ধীরে ধীরে বাংলার মানুষ নিতে শুরু করেছে এবং শুভেন্দু অধিকারীর এই ট্রাস্টেড মডেল নন্দীগ্রামে যে কতখানি সফল সেটা তার নিজের 1956 ভোটে জেতা আসন কয়েক বছরের মধ্যেই যখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় লোকসভা নির্বাচনে লড়ছেন সেই ব্যবধান বেড়ে গেছে প্রায় 4 গুণ। আর তাই সেই পথেই যে হাঁটবে এটাই কিন্তু ঠিক হয়ে গেছে। আর এই হিন্দু ভোট যদি কনসলিডেট হয়, যেটা শুভেন্দু অধিকারী বারবার বলছেন যে 39%-এ দাঁড়িয়েছে, এটা বাড়িয়ে যদি 44%-এ নিয়ে যেতে পারি, 45%-এ নিয়ে যেতে পারি, 5 থেকে 6% যদি হিন্দু ভোট আরও বিজেপির বাক্সে আনা যায়, সেটা যে বাক্সতে কি হোক, কংগ্রেস হোক সিপিএম হোক, তাদের খুব অল্প ভোট আছে কিন্তু সেখান থেকেও বার করা হোক, আর তৃণমূল হলে তো কোনো কথাই নেই, তাহলেই এই রাজ্যে পদ্মফুল ফোটা সম্ভব। আর এই ইকুয়েশনের সামনেই কি হাঁসফাঁস করতে শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। বার্তা দেওয়ার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস যে আমরা সংখ্যালঘু শুধু নয়, সবার সঙ্গে আছি, হিন্দুদের সঙ্গেও আছি, যে কারণে অযোধ্যার রাম মন্দিরের পাল্টা হিসেবে দীঘাতে জগন্নাথ মন্দির করতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে, যে কারণে এই কিছুদিন আগে এই ফিরহাদ হাকিম যে বার্তা বলেছিলেন যে সংখ্যালঘুরা সংখ্যাগুরু হলে, এবং যেটা নিয়ে বিতর্ক শুরু হয়েছিল, এই অবস্থায় নিজের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি কোণঠাসা করছেন। অথচ এই বক্তব্যের পর বাঙালি হিন্দু যারা এই পশ্চিমবঙ্গে রয়েছেন, মধ্যবিত্ত সমাজ রয়েছেন, সকলেই ছিচিৎকার করছেন। অনেক আমার পরিচিত তৃণমূলী রয়েছেন যারা অবধি বলছেন যে না না, এরপর তো তৃণমূলকে ভোটটা দিতে হলে ভাবতে হচ্ছে। ফিরহাদ হাকিমের এই কথা, তারপরও দলীয় স্তর থেকে কোনো রকম কোনো ব্যাপার নেই। ফিরহাদ হাকিম পরবর্তীকালে সেটার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু যে মানুষগুলোতে ক্ষিপ্ত হয়েছেন তারা বলছেন এটা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা হচ্ছে, এই কথাই ভবি ভুলবার নয়। আমরা তৃণমূলকে ভোট দেওয়ার আগে এরপর ভাবতে শুরু করব। এখন আমাদের কাছে যখন এই ইনফরমেশন পৌঁছচ্ছেন, যিনি মাটির রাজনীতি করেন, মাটির গন্ধটা খুব ভালো করে চেনেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কি এই ইনফরমেশন পৌঁছচ্ছে না? আর তাই তিনি বুঝতে পারছেন যে মেরুকরণ কিন্তু তীব্রতর হতে চলেছে। 2026-এ যদি এই মেরুকরণ সত্যিই তীব্রতর হয় এবং সেখানে ফেয়ার ইলেকশন হয়, ফেয়ার কাউন্টিং হয়, কি করে হবে জানা নেই, কিন্তু শুভেন্দু অধিকারী তো কথা দিয়েছেন যে তিনি সেটা করিয়ে ছাড়বেন। তাহলে তাহলে কিন্তু বহু আসনেই মুশকিল আছে। এবার সব থেকে মজার ব্যাপার হচ্ছে, যেটা এখানে 44%, 45% এই গল্পটা যেটা সরানো হচ্ছে, সেখানেও কিন্তু কাহানি মে টুইস্ট আছে। কিরকম কাহানিতে টুইস্ট আছে? এই যে 44% ভোট বিজেপি অ্যাকোয়ার করতে চাইছে, সেটা কিন্তু রাজ্যের 294টা আসনে নয়। কেননা রাজ্যে অন্তত 80খানা আসন আছে যেখানে সংখ্যালঘুরাই সংখ্যাগুরু, এবং সেই আসন থেকে যে বিজেপি ভালো কিছু করতে পারবে না, এটা সকলেই মোটামুটি স্পষ্টভাবে বুঝে গেছেন। ফলে সেই আসনে লড়বে অবভিয়াসলি বিজেপি, কিন্তু জেতার জন্য ঝাঁপানোর মতো জায়গায় তারা থাকবেও না এবং খুব বেশি কনসেন্ট্রেট করবে না। সেখানে যদি জিততে পারে সেটা অঘটন হিসেবেই দেখা হবে। ফলে বিজেপির কনসেন্ট্রেশনে থাকছে 210টা আসন। আর 210টা আসনে যদি 44% ভোট হয়, তাহলে মানে সামগ্রিকভাবে 294 আসনে 44% ভোট, মানে ওই 210টা আসনে বিজেপির ভোট অন্তত 50%-এর কাছাকাছি হয়ে যাবে, 47-48% ভোট হয়ে যাবে। ফলে সেই আসনগুলোতে কিন্তু কড়া টক্কর হবে তৃণমূলের সঙ্গে। তৃণমূল যদি সেখানে ঠিকঠাকভাবে ভোটটা না করতে পারে, শুধুমাত্র সংখ্যালঘু ভোট দিয়ে এই বড় সংখ্যক আসনে জিততে পারবে না। আর এই ইকুয়েশনটা বুঝতে গিয়ে একটা বিশ্বাসযোগ্য বার্তা দেওয়ার জন্যই কি ববি হাকিমের ডানাটা ছাঁটা হলো, এই প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও অফিসিয়ালি তৃণমূল কংগ্রেসের কাছ থেকে একটা ব্যাখ্যা আসছে যে আগামী দিনে পুরো নির্বাচন আসছে, সংগঠনের কাছে ববি হাকিমকে আরো বেশি করে ব্যবহার করতে হবে, সেই জন্য তার চাপটা কমানো হলো। যদি চাপ কমানোরই হতো, মন্ত্রিত্ব থেকে সরাতে পারতো, কলকাতার মেয়র থেকে সরাতে পারতো, হিডকো চেয়ারম্যান থেকে হঠাৎ করে সরাতে হলো কেন? আর এইখানেই প্রশ্নটা ঘুরপাক খেতে শুরু করছে। এটা কি ডানা ছাঁটার প্রয়াস হলো? ডানাটা ছাঁটা হলো এবং তারপর দেখা হচ্ছে সংখ্যালঘু সমাজের কি রিয়াকশন হবে। কেননা হিন্দুদের খুশি করতে গিয়ে যদি এই সিদ্ধান্ত সত্যিই নেওয়া হয়ে থাকে,
তাহলে সেটা কি মোটেই ভালোভাবে নেবে সংখ্যালঘু সমাজ? এমনিতেই কিন্তু সংখ্যালঘু সমাজের অনেকেই বক্তব্য রাখতে শুরু করে দিয়েছেন যে সরকারে থাকা অবস্থায় আপনি মন্দির গড়ছেন কেন? এরকম কাজ তো করার কথা সরকারের নয়। সংখ্যালঘু সমাজ থেকে কিন্তু এই আওয়াজটা উঠছে। যদিও এরপরে হয়তো তারা তৃণমূল কংগ্রেসকেই ভোটটা দেবেন। কিন্তু এইরকম সিদ্ধান্ত যদি পরপর আসতে থাকে, যেখানে সংখ্যালঘু সমাজ একটু হলেও বিতৃষ্ণা দেখাবে তৃণমূল কংগ্রেসের উপরে এবং কিছুটা ভোট অন্যদিকে স্লিপ করে যাবে, তাহলে তো সাড়ে সর্বনাশ। কেননা এখনই ডাক উঠে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ মুখ হিসেবে সংখ্যালঘুরা কোথায় রয়েছে, সংখ্যা সংগঠনের মধ্যে গুরুত্বপূর্ণ মুখ হিসেবে সংখ্যালঘুরা কোথায় রয়েছে, এমনকি বিভিন্ন যে পুরসভা রয়েছে সেখানেও গুরুত্বপূর্ণ মুখ হিসেবে সংখ্যালঘুরা কোথায় রয়েছে, তাদের একটা বিতৃষ্ণা জন্মাচ্ছে। এবং তার মাঝখানে যদি হিন্দু ভোট সত্যিই তীব্র মেরুকরণের ফলে পুরোপুরি বিজেপির দিকে যায়, তাহলে কোনো দিক থেকেই কি ইকুয়েশন মিলবে না। আর তাই শুভেন্দু যখন চড়া হিন্দুত্বের কথা বলছেন, নন্দীগ্রাম মডেলেই 2026-এর নির্বাচনটা করানো উচিত বলে দাবি তুলছেন দলের অভ্যন্তরেই, এবং এই বাংলাদেশ ইস্যুতে কার্যত ঝড় তুলছেন, এবং তাতে মধ্যবিত্ত শিক্ষিত বাঙালি হিন্দুদের সাড়াটা তিনি পাচ্ছেন, তখন কি বিপদটা বুঝছেন। এবং সেই কারণেই এই ডামাডোলটা শুরু হয়েছে, যেটা আসলে ডামাডোল নয়, আসলে বিজেপির রাজনৈতিক চাপে কিছুটা হলেও দিগ্ভ্রান্ত হতে হচ্ছে, এবং সেই জন্য এই সিদ্ধান্তগুলো নিতে হচ্ছে। জল্পনা কিন্তু শুরু হয়ে গেছে। এর এফেক্ট হয়তো আরো কিছুদিন বাদে বোঝা যাবে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যখন কন্ট্রোভার্সি চলছিল, তার মাঝখানে ফিরহাদ হাকিমকে নিয়ে হঠাৎ করে এরকম কড়া সিদ্ধান্ত অনেককেই চমকে দিয়েছে। এবং সত্যিই কোন পথে তৃণমূলের পলিটিক্স, সেটা নিয়ে কিন্তু রাজনৈতিক কারবারিরা চর্চা করতে শুরু করে দিয়েছেন। আপনাদের কি মনে হয় হঠাৎ করে কেন ববি হাকিমের ডানাটা এইভাবে ছাঁটা হলো? নাকি এর সামান্য ব্যাপার, ডানা ছাঁটার কোনো ব্যাপার নয়? তৃণমূল সময়মায় আছে, এবং 26-এ ওই যেরকম কুণাল ঘোষ বলে দিয়েছেন 250 আসন নিয়ে ক্ষমতায় আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুধু ভোটটা হওয়া বাকি। সেটা হলেই 250 আসন নিয়ে সত্যিই চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হয়ে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।